ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। ভেল অফ টেলসে আজ স্যার আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য থ্রি গ্যারেডাইভস। গল্পের অনুবাদ স্বাগতা সাহা ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য থ্রি গ্যারেডাইভস। এই ঘটনাটা কমেডি না ট্র্যাজেডি এইটা বোঝাই দায়। এর দৌলতে একজন মানুষকে তার বুদ্ধি এবং যুক্তিকে ব্যবহার করতে হয়েছে, আমাকে রক্তক্ষরণ ঘটাতে হয়েছে এবং একজনকে আইনি ছঞ্ছাট সামলাতে হয়েছে। এবার বাকিটা বিচার করার দায়িত্ব আমি আপনাদেরকেই দিলাম। সময়টা আমার স্পষ্ট মনে আছে, কারণ ওই মাসেই হোমস নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিল। যদিও তার অন্তরালেও বিশেষ কারণ ছিল। যাক, সেই বিষয়ে বিস্তারিত এখন আর কিছু লিখছি না, পরে কখনো সময় সুযোগ হলে বলবক্ষণ। তখন জুন মাস, সালটা 1902। সদ্য সাউথ আফ্রিকা ওয়ার শেষ হয়েছে। হোমস বেশ কিছুদিন যাবৎ নিজের বেশিরভাগ সময় বিছানায় শুয়ে কাটাচ্ছে। মাঝে মাঝে বড় বড় পাতায় লেখা বিভিন্ন ডকুমেন্টস হাতে নিয়ে উঠে বসছে। সেদিন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে উজ্জ্বল দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে হোমস বলল, ভাই ওয়াটসন, তোমার দুটো কাঁচা টাকা কামানোর উপায় এসছে, বুঝলে? ইজি মানি। তুমি গ্যারেডেভ নামটা কখনো শুনেছ? আমি মাথা নেড়ে বললাম, আমি এই নাম কখনো শুনিনি। ওয়েল, তুমি যদি একজন গ্যারেডেভকে খুঁজে বার করতে পারো তাহলে সেখানেই টাকা। মানে? দ্যাটস আ লং স্টোরি। খানিকটা উদ্ভট বটে। আমার মনে হয় না ইতিপূর্বে আমরা কখনো এমন অদ্ভুত কেসের সম্মুখীন হয়েছি। এই ভদ্রলোক আমাদের এখানে আসবেন ক্রস এক্সামিনেশনের স্বার্থে, তাই তার আগে আমি ব্যাপারটা এখনই তোমাকে বলছি না। আর সেই সময়ের মধ্যে আমাদের ওই বিশেষ নামটা খুঁজে বার করতে হবে। টেবিলের ওপরেই টেলিফোন ডিরেক্টরিটা খোলা পড়েছিল। আমি সেটা হাতে তুলে নিয়ে হন্যে হয়ে খুঁজতে লাগলাম সেই বিশেষ নামটি, গ্যারেডেভ। আমি রীতিমতো বিস্মিত হয়ে গেলাম যখন দেখলাম এমন একটা নামের ব্যক্তিকে আমি সত্যিই খুঁজে পেলাম। হোমস, এই দেখো, এই তো পেয়েছি। হোমস আমার হাত থেকে ডিরেক্টরিটা নিজের হাতে নিয়ে সেই পাতায় চোখ বুলিয়ে বলল, গ্যারেডেভ, N136 লিটল রাইডার স্ট্রিট, W। তোমাকে মনক্ষুণ্ণ করার জন্য আমি দুঃখিত ওয়াটসন, কিন্তু এই ব্যক্তি সেই উক্ত ব্যক্তি। ওর লেখা চিঠিতে এই ঠিকানাই ছিল। আমাদের প্রয়োজন এমন আরেকজন ব্যক্তি যিনি এই একই পদবীর অধিকারী। আমাদের কথার মাঝেই মিসেস হাডসন একটি কার্ড হাতে নিয়ে ঘরে ঢুকলেন। আমি সেটা হাতে নিতেই রীতিমতো চমকে উঠলাম। হোমস, এটা দেখো, একই নামের আরেকজন ব্যক্তি, কেবলমাত্র ওই ইনিশিয়ালটা ছাড়া। জন গ্যারেডেভ, কাউন্সিলর অ্যাট ল, মুরভিল, কানসাস, USA। কার্ডটার ওপর চোখ বুলিয়ে হোমস মুচকি হাসল, তারপর বলল, না বন্ধু, তোমাকে আরেকটু কষ্ট করতে হবে, কারণ এই ব্যক্তি ইতিমধ্যেই এই প্লটে রয়েছেন। যদিও আমি ভাবিনি যে আজ সকালেই এর সাথে দেখা হয়ে যাবে, তবে এই ভদ্রলোক হয়তো এই পুরো ব্যাপারটা সম্পর্কে আমাদের বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন, অন্তত আমার তাই বিশ্বাস। কয়েক মুহূর্ত কাটতেই ঘরে এসে প্রবেশ করলেন মিস্টার জন গ্যারেডেভ। ভদ্রলোকের গোলগাল চেহারা, উচ্চতা মাঝারি, দাড়িগোঁফ পরিষ্কার করে কামানো, এক কথায় একজন পাক্কা আমেরিকান ম্যান অফ অ্যাফেয়ার্স। খেয়াল করলাম ভদ্রলোকের গোলগাল চেহারা আর মুখের অমলিন হাসি ওনার ব্যক্তিত্বে কেমন যেন একটা শিশু সুলভ মায়া তৈরি করেছে। তবে ভদ্রলোকের চোখ দুটো, ওগুলো খুব সহজেই নজর কাড়ে। সদা সতর্ক দুটো চোখ।
ভদ্রলোকের ইংরাজি উচ্চারণ অবশ্যই আমেরিকান, তবে সেটা এমন কোনো অ্যাকসেন্ট নয় যেটা আমাদের কানে ভীষণ রকম উদ্ভট শোনায়। ভদ্রলোক আমাদের দুজনের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে হোমসের দিকে ফিরে বললেন, মিস্টার হোমস, ছবিতে আপনাকে যেমনটা দেখেছি সামনাসামনিও আপনি একেবারে একই রকম। আমার ধারণা আমার মতো একজন একই নামধারী ব্যক্তি মিস্টার নেইথন গ্যারিডেভ আপনাকে চিঠি লিখেছেন, তাই না? আপনি আগে বসুন প্লিজ, আপনার সাথে অনেক কিছু নিয়ে আমাদের আলোচনা রয়েছে। ডকুমেন্টস অনুসারে আপনি মিস্টার জন গ্যারিডেভ, তবে আপনি নিশ্চয়ই বেশ অনেক দিন ধরেই ইংল্যান্ডে রয়েছেন। এই কথা আপনার কেন মনে হলো মিস্টার হোমস? খেয়াল করলাম ভদ্রলোকের উজ্জ্বল চোখ দুটোতে কেমন যেন সন্দেহের ছাপ। হোমস মৃদু হেসে বলল, আপনার সম্পূর্ণ আউটফিটটাই যে ইংলিশ। মিস্টার গ্যারিডেভ খানিক জোর করেই হেসে বললেন, আমি আপনার এসব ট্রিক্সের কথা অনেক পড়েছি মিস্টার হোমস, তবে কি জানেন তো, আমি ভাবিনি যে আপনার এই বিশেষ ক্ষমতার প্রয়োগ আপনি আমার উপরেও করবেন। তো আপনার কি থেকে এমন মনে হলো? আপনার কোটের কাটিং, আপনার বুটের সামনে ডিজাইন, এসব দেখলে মনে আর কোনো সন্দেহ থাকে কি? ওয়েল ওয়েল, আমার তো ধারণাই ছিল না যে আমাকে দেখে ব্রিটিশ বলে মনে হতে পারে। মানে ইংলিশদের সাথে আমার এত মিল। আসলে একটা বিশেষ প্রয়োজনেই আমার লন্ডনে আসা, তাও বেশ কিছুদিন হয়ে গেল আমি এখানে এসেছি। লন্ডন থেকেই আমি এই পোশাকগুলো কিনেছি। যাই হোক, আমার মনে হয় সময় আপনার কাছেও খুব মূল্যবান জিনিস, এবং আমরা এখানে আমার বুটের ডিজাইন নিয়ে আলোচনা করতেও আসিনি। সরাসরি এবার কাজের কথায় আসা যাক। আপনার হাতে ধরা কাগজগুলো পড়ে আপনার কি মনে হলো? ভদ্রলোককে দেখে মনে হলো হোমসের কথায় তিনি যেন বেশ অসন্তুষ্ট হয়েছেন। তার মুখমণ্ডলে সেই ভাব একেবারেই স্পষ্ট। হোমস কিন্তু বেশ শান্তস্বরেই বলল, ধৈর্য ধরুন মিস্টার গ্যারিডেভ, ধৈর্য ধরুন। আসল বিষয়বস্তু থেকে ক্ষণিকের জন্য সরে গিয়ে আমি যে কথাগুলো বলে থাকি সেগুলো আসলে কেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ডক্টর ওয়াটসন না হয় কোনো এক সময় আপনাকে এই ব্যাপারে বিস্তারিত বলবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, মিস্টার নেইথন গ্যারিডেভ আপনার সাথে এলেন না কেন? মিস্টার জন গ্যারিডেভ হঠাৎ যেন রাগে ফেটে পড়লেন। উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, মিস্টার নেইথন গ্যারিডেভ আপনাকে এই বিষয়টার মধ্যে কেন টানলেন আমি সত্যিই জানি না। আমাদের এই বিষয়টায় আপনি যে ঠিক কিভাবে সাহায্য করতে পারেন এটাই আমার কাছে সম্পূর্ণ অজানা। দুজন ভদ্রলোকের মধ্যে কিছু প্রফেশনাল বিজনেস নিয়ে আলোচনা হলো এবং তাদের মধ্যে একজনকে গোয়েন্দার সাথে যোগাযোগ করতে হলো। এর জন্য আমি যথেষ্ট অপমানিত বোধ করছি। আমি আজ সকালে ওনার সাথে দেখা করতে যাই, আর তখনই মিস্টার নেথন কথায় কথায় আমাকে জানান যে তিনি আপনার সাথে যোগাযোগ করেছেন। ছি 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 ছি। আর এই কারণেই আমি নিজেই আপনার কাছে এলাম মিস্টার হোমস। আমার খুব বাজে লাগছে মিস্টার হোমস। আপনার তো বাজে লাগার কোনো কারণ নেই মিস্টার গ্যারিডেভ। উনি তো আপনার পেছনে গোয়েন্দা লাগাননি। এমন একটা গুরুতর বিষয়, তাতে উনিও তো খোঁজ খবর নিতেই পারেন, তাতে তো কোনো দোষ নেই। এবং সবচেয়ে বড় কথা যে বিষয়টা শেষে আপনি এবং মিস্টার নেইথন গ্যারিডেভ দুজনেই উপকৃত হবেন। তিনি জানেন যে আমার কাছে এলে হয়তো কিছু সঠিক তথ্য বা পথ মিলবে, তাই তিনি আমার সাথে যোগাযোগ করেছেন, নাথিং এলস। ভদ্রলোকের মুখমণ্ডল থেকে রাগের অভিব্যক্তি ধীরে ধীরে মুছে গেল। তিনি খানিক অপ্রস্তুত স্বরে বললেন, আপনি যা বললেন তাতে সত্যি ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে মিস্টার হোমস। আসলে আজ সকালে যখন আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন উনি হঠাৎই বললেন যে তিনি গোয়েন্দার সাথে যোগাযোগ করছেন। আমি তাই তখনই ওনার থেকেই আপনার ঠিকানাটা নিয়ে এখানে চলে এলাম, কারণ আমি চাই না কোনো ব্যক্তিগত ব্যাপারে পুলিশ নাক গলাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের আরো একজন গ্যারিডেভকে খুঁজে বের করতে সাহায্য করেন তবে আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই মিস্টার হোমস। যাক, তাহলে মূল বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আপনি বলুন তো, যখন আপনি এখানে এসেই পড়েছেন তখন আপনার মুখ থেকেও পুরো ব্যাপারটা একবার শুনেনি। আমার বন্ধু ডক্টর জন ওয়াটসনও বিষয় সম্পর্কে খুব একটা অবগত নন, তো আপনার মুখ থেকে তিনি কেসটার ব্যাপারেও বিশদে জেনে যাবেন। মিস্টার গ্যারিডেভ আমার দিকে যে দৃষ্টিতে চাইলেন তাতে মনে হলো
তিনি তার ব্যক্তিগত বিষয়ে আমাকে জানাতে বিশেষ আগ্রহী নন। তার চোখে মুখে বিরক্তির ছাপ লক্ষ্য করলাম। তিনি বললেন, ওনাকে জানানোর কি খুব প্রয়োজন আছে? ডক্টর ওয়াটসন আমার সহকারী মিস্টার গ্যারেডেভ, আমরা একসাথেই কাজ করি। বেশ, তাহলে অযথা গোপনীয়তা রক্ষা করে কোনো লাভ নেই। আমি যতটা সম্ভব সংক্ষেপে আপনাদের পুরো ব্যাপারটা খুলে বলছি। আপনি যদি কখনো কানসাসে গিয়ে থাকেন মিস্টার হোমস, তাহলে আপনি অবশ্যই আলেকজান্ডার হ্যামিল্টন গ্যারিডেভের কথা শুনেছেন। তিনি বিশাল সম্পত্তি ও বিপুল পরিমাণ জমির মালিক। রিয়েল এস্টেটের মাধ্যমেই তিনি এত সম্পত্তির মালিক হয়েছেন। কোথায় জমি কেনেননি উনি? এক একটা জমির পরিমাপ আপনাদের এক একটা কাউন্টির মতো। এছাড়া শিকাগোতে ওনার প্রচুর গমের আড়ত রয়েছে। এভাবেই ওনার এক প্রকার ডলারের খনি তৈরি হয়েছে। ভদ্রলোকের নিজের বলতে কেউ নেই, স্ত্রী, পুত্র, কন্যা বা আত্মীয় স্বজন কেউ না। অন্তত আমি কখনো এমন কারোর কথা শুনিনি। কিন্তু কি জানেন তো মিস্টার হোমস, এ হেন বিরল এবং ভিন্ন ধর্মী পদবীর অধিকারী হওয়ায় ভদ্রলোকের মধ্যে একটা অহংকার ছিল। আর এই পদবী আমাদের যোগাযোগ স্থাপন করালো, বা বলতে পারেন কাছাকাছি আনলো। তখন আমি টোপেকাতে ল প্র্যাকটিস করছি। তখনই এই বৃদ্ধ ভদ্রলোক একদিন আমার কাছে উপস্থিত হলেন। ভদ্রলোকের প্রায় উন্মাদগ্রস্ত অবস্থা। তিনি তার নামের আরো একজন ব্যক্তিকে খুঁজে পেতে চান। মৃত্যুর আগে আর একজন গ্যারিডেভের সন্ধান কি তিনি পাবেন না? আমাকে এসে বললেন, ফাইন্ড মি অ্যানাদার। আমি তাকে বুঝিয়ে বললাম, দেখুন, আমি ব্যস্ত মানুষ। একজন গ্যারিডেভের সন্ধানে আমার পক্ষে সারা পৃথিবীময় ঘুরে বেড়ানো অসম্ভব। আমার কথা শুনে ভদ্রলোক ম্লান হাসলেন। তারপর বললেন, একদিন আসবে যেদিন আপনি নিজে আর একজন গ্যারিডেভকে খুঁজতে বেরোবেন। আমি যা যা প্ল্যান করেছি আপনি ঠিক তাই তাই করবেন। সেই সময় ভেবেছিলাম ভদ্রলোক মজা করছেন, যদিও আমার মন বলছিল কথাগুলোর মধ্যে গভীর অর্থ আছে। কথাগুলো বলার 1 বছরের মধ্যেই তিনি দেহ রাখলেন এবং জানা গেল তিনি তার বিপুল সম্পত্তি ভাগের একটি উইল করে গেছেন। সমগ্র কানসাসে এমন অদ্ভুত উইল কেউ ইতিপূর্বে দেখেনি। তার সম্পত্তি তিনি 3 ভাগে ভাগ করে রেখে গেছেন, তবে তাতে একটি বিশেষ কন্ডিশন বা শর্ত আছে। আপনি বিশ্বাস করবেন মিস্টার হোমস, এই উইলে আমার নামও রয়েছে। কিন্তু এই সম্পত্তির 1 ভাগ আমি তখনই পাব যখন আমি আরো 2 জন গ্যারিডেভকে খুঁজে বের করতে সক্ষম হব। অর্থাৎ সম্পত্তি 3 জন গ্যারিডেভের মধ্যে সমানভাবে ভাগ হবে। প্রত্যেকের ভাগে কম করে $5 মিলিয়ন থাকবে। কিন্তু যতক্ষণ না আরো 2 জন গ্যারিডেভকে আমি খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমি সেই বিপুল অর্থের কানা করিও পাবো না মিস্টার হোমস। এমন সুযোগ কেউ হাতছাড়া করে বলুন? অগত্যা আমি আমার উকিলের পেশা মুলতুবি রেখে গ্যারিডেভস খুঁজতে আরম্ভ করলাম। আমাকে রীতিমতো এক চরম হতাশা গ্রাস করলো যখন দেখলাম গোটা ইউনাইটেড স্টেটসে একজনও গ্যারিডেভ নেই। তারপর আমি ইংল্যান্ডে এসে উপস্থিত হলাম। অনেক খোঁজ খবর নিয়ে টেলিফোন ডিরেক্টরি ঘেঁটে লন্ডনে একজনের সন্ধান পেলাম। গত 2 দিন আগে আমি প্রথমবার তার সাথে সাক্ষাৎ করি এবং তাকে সমস্ত কিছু বিস্তারিত জানাই। এই ভদ্রলোকও আমার মতোই একা। ভদ্রলোকের জনাকয়েক মহিলা আত্মীয়া থাকলেও পুরুষ আত্মীয় কেউ নেই। কাকু, জ্যাঠা, ভাই, দাদা কেউ নয়। অতএব আপনি বুঝতেই পারছেন মিস্টার হোমস, এখনো আরো একজন গ্যারিডেভকে খুঁজে পাওয়া আবশ্যক। আপনি যদি এ ব্যাপারে আমাদের সাহায্য করেন, তবে আমরা আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। ভদ্রলোকের কথা শেষ হতেই হোমস হেসে বলল, ওয়েল ওয়াটসন, আমি বোধহয় এই কেসটা হাতে নিয়ে একটু হঠকারিতাই করে ফেলেছি, তাই না? আচ্ছা স্যার, আপনার মনে হয় না যে আপনার একবার পেপারে বিজ্ঞাপন দেওয়া উচিত ছিল? আমি সেটা করেছি মিস্টার হোমস, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। ডিয়ার মি, এমন সমস্যা সচরাচর দেখা যায় না। A most curious little problem. By the way, আপনি তো টোপেকাতে ছিলেন। ওখানে আমার একজন পরিচিত ব্যক্তি ছিলেন, যদিও এখন তিনি মারা গেছেন। ওল্ড ডক্টর লাইসান্ডার স্টার। 1890 সালে উনি মেয়র হয়েছিলেন। গুড ওল্ড ডক্টর স্টার। ওনাকে এখনো সকলে স্মরণ করেন। ভীষণ সম্মানীয় একজন মানুষ ছিলেন। ওয়েল মিস্টার হোমস, আমি তাহলে এখন উঠি। আমরা আমাদের লক্ষ্যে কতটা এগোলাম সে সম্পর্কে 2-1 দিনের মধ্যেই আপনাকে আমি জানাবো। আর আপনিও যদি কোনো আশার আলোর সন্ধান পান, তবে আমাদের জানাবেন। আসি মিস্টার হোমস। ডক্টর ওয়াটসন।
ভদ্রলোক প্রস্থান করতেই হোমস পাইপ ধরিয়ে বসল। দেখলাম ওর মুখে একটা অদ্ভুত হাসি খেলা করছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে? আমি শুধু ভাবছি ওয়াটসন, আমি শুধু ভাবছি। কি ভাবছো? ভাবছি লোকটা এমন মিথ্যের ফুলঝুরি কেন ছুটিয়ে গেল। আমি ভাবছিলাম ওকে বলেই দিই যে আমি ওর বলা একটা কথাও বিশ্বাস করি না, কিন্তু তারপর নিজেকে সংযত করলাম। ও ভাবুক যে ও আমাদের খুব ভালো করে বোকা বানিয়েছে। লোকটার খোঁটটাই যে শুধু ইংলিশ তা কিন্তু নয়, জিনিসটা পড়তে পড়তে কনুয়ের কাছে ছিঁড়ে গেছে। তাছাড়া ট্রাউজারের হাঁটুর জায়গা দুটো ফাটা ফাটা, অর্থাৎ পোশাকগুলো ও অনেক দিন ধরে ব্যবহার করছে। অথচ ওর ওই ডকুমেন্টস অনুযায়ী ও আমেরিকা থেকে সদ্য লন্ডনে এসেছে। আর একটা কথা ওয়াটসন, বিজ্ঞাপনের কলামে এরকম কোনো বিজ্ঞাপন ছিল না। তুমি তো জানো যে ওই কলামটার ওপর আমার নজর সবসময় থাকে। এমন উদ্ভট একটা বিজ্ঞাপন কাগজে বেরোলে তা অবশ্যই আমার দৃষ্টি এড়াতো না। আর টোপেকাতে ডক্টর লাইস্যান্ডার স্টার্ন নামে কেউ কোনোদিন থাকতো না ওয়াটসন। ওরকম কাউকে আমি চিনি না। ব্যাটা টোপটা কেমন গপ করে গিলে ফেললো দেখলে। লাইস্যান্ডার স্টারের প্রশংসাও করে ফেললো, যার নাকি কোনো অস্তিত্বই নেই। আমার কি মনে হয় জানো ওয়াটসন, এই লোকটা আসলে সত্যিই আমেরিকান, কিন্তু এ বহু বছর ধরে এই ইংল্যান্ডেই রয়েছে। আর বহুদিন এখানে থাকার ফলে ওর আমেরিকান অ্যাকসেন্টে সামান্য হলেও একটু ব্রিটিশ ইংলিশের টান এসেছে। তাই ওর বলা অ্যাকসেন্ট আমাদের কানে তেমন পীড়াদায়ক মনে হচ্ছিল না। লোকটা আসলে কি খেলা খেলতে চাইছে বলতো? উন্মাদের মতো এই গ্যারেডেবসদের খুঁজে বেড়ানোর পিছনে কি কোনো মোটিভ থাকতে পারে? নিঃসন্দেহে দিস জন গ্যারেডেব ইজ আ রাস্কেল, অসৎ এবং খারাপ একটা লোক। এবার আমাদের দেখতে হবে যে এই আমাদের ক্লায়েন্ট মিস্টার নেথন গ্যারেডেব, তিনিও কি একজন ফ্রড ঠিক এরই মতন, নাকি একজন অনেস্ট জেনুইন পার্সন? ওয়াটসন, জাস্ট রিং হিম আপ। একটা ফোন করো তো। হোমসের কথা অনুসারে আমি নাম্বার ডায়াল করলাম। ওপাশ থেকে ভেসে এলো পাতলা একটা কণ্ঠস্বর। হ্যালো, হ্যাঁ, আমি নেথন গ্যারেডেব। মিস্টার হোমস কি আছেন? ওর সাথে একটু কথা বলতে পারলে খুব ভালো হতো। হোমস আমার হাত থেকে রিসিভারটা নিয়ে কানে দিল। আমি উৎসুক দৃষ্টিতে হোমসের দিকে চেয়ে রইলাম। হ্যাঁ, উনি এখানে এসেছিলেন। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি তো ওনাকে চিনতেন না। কতদিন ধরে? মাত্র 2 দিন? হ্যাঁ, অবশ্যই। প্রস্তাবটা খুবই লোভনীয়। আচ্ছা, আপনি আজ বিকেলে বাড়িতে থাকবেন? আশা করি আপনার নামের অধিকারী ভদ্রলোক তখন ওখানে থাকবেন না। ভেরি গুড। তাহলে আমরা আপনার বাড়িতে একবার যাব। ওর অনুপস্থিতিতে আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, ডক্টর ওয়াটসন আমার সাথেই থাকবেন। হ্যাঁ, আপনি তো আপনার চিঠিতেই জানিয়েছেন যে আপনি বাড়ির বাইরে বিশেষ যান না। ঠিক আছে। ওয়েল, আমরা সন্ধে 6টা নাগাদ আসছি। ভেরি গুড, গুড বাই। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গোধূলির রাঙা আলো গায়ে মেখে আমরা রওনা দিলাম লিটল রাইডার স্ট্রিটের দিকে। আমরা যে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম সেটা বিশাল মান্ধাত্তা আমলের একটি বাড়ি। একতলায় দুটো বড় বড় জানালা দেখতে পেলাম। আমাদের ক্লায়েন্ট একতলাতেই থাকেন। দেখলাম পিতলের নেমপ্লেটের ওপর ভদ্রলোকের নাম লেখা আছে। হোমস সেদিকে আঙুল দেখিয়ে বলল, প্লেটটা বেশ পুরনো। এই লোকের নামটা অন্তত নকল নয়। বাড়ির ভিতর প্রবেশ করে দেখলাম সিঁড়িতে ওঠার আগে হলঘরটার দেওয়ালে প্রচুর নাম, অফিসের নাম, প্রাইভেট চেম্বারের নাম ইত্যাদি লেখা রয়েছে। এ বাড়িতে কিছু ছন্ন ছাড়া ব্যাচেলার্স ছাড়াও প্রচুর অফিসও রয়েছে। ক্লায়েন্টের দরজায় টোকা দিতেই তিনি দরজা খুলে প্রথমেই আমাদের কাছ থেকে ক্ষমা চাইলেন। একজন মহিলা নাকি বাড়ির সদরে বেলা 4টে অবধি চার্জে থাকেন। তিনি থাকলে ঘর খুঁজে পেতে সমস্যা হয় না। আমরা জানালাম
তার ঘরটা খুঁজে পেতে আমাদের বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। মিস্টার নেইথান গ্যারিডেভ খুব লম্বা একজন মানুষ, বয়স 60-এর কাছাকাছি তো হবেই। উচ্চতা এবং বয়সের কারণেই হয়তো তিনি সামনের দিকে খানিক ঝুঁকে পড়েছেন। চেহারায় অযত্নের ছাপ স্পষ্ট, রুগ্ন দেহ, ক্লান্ত মুখমণ্ডল, মাথায় টাক, গায়ের চামড়া মলিন, চোখে মোটা গোল ফ্রেমের চশমা, আর চিবুকে ছাগল দাড়ি ভদ্রলোকের মুখে একটা সদা কৌতূহলী ভাব তৈরি করেছে। সর্বোপরি লোকটাকে গো বেচারা বলেই মনে হয়। আমরা যে ঘরটা এসে উপস্থিত হয়েছি সেটাকে দেখলে ছোটখাটো একটা মিউজিয়াম বলে মনে হয়। ঘরের চারপাশে শুধুই কাভার্ড এবং ক্যাবিনেট করা, এবং সেই সমস্ত জায়গায় ভর্তি করে রাখা রয়েছে নানান ভূতাত্ত্বিক এবং বিভিন্ন প্রাণী ও পতঙ্গের দেহজ নমুনা। ঘরে ঢোকার দুপাশের দেওয়ালে রাখা রয়েছে বহু প্রজাতির প্রজাপতি এবং মথ। ঘরের মাঝে একটি মস্ত বড় টেবিল, সেই টেবিলে স্তূপাকৃতি করে রাখা রয়েছে নানান জিনিস এবং কাগজ। তার মধ্যে একটা জিনিস নজর কাড়ে খুব সহজেই, একটা অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপ বা আণুবীক্ষণিক যন্ত্র। আমি অবাক হয়ে চারিদিক দেখতে লাগলাম। ভদ্রলোকের এমন শখ দেখে সত্যি আশ্চর্য হতে হয়। দেখলাম একটা কেসে প্রচুর পরিমাণে বিভিন্ন সময়ের কয়েন রাখা, একটা কাবার্ডে রাখা ফসিল এবং হাড়। এই কাবার্ডটার ঠিক ওপরে প্লাস্টার দিয়ে তৈরি বেশ কয়েকটা খুলি রাখা রয়েছে, তাদের প্রত্যেকটার সামনে নামও দেওয়া রয়েছে, নিয়ানদেরথাল, হাইডেলবার্গ, ক্রো-ম্যাগনন। বুঝতেই পারলাম ভদ্রলোক নানান বিষয় নিয়ে পড়াশোনা তথা রীতিমতো গবেষণা করেন। ভদ্রলোক আমার আর হোমসের সামনেই দাঁড়িয়েছিলেন, তার হাতে ধরা একটা লেতারের টুকরো। সম্ভবত ভদ্রলোক ওনার কালেকশনের কয়েনগুলো পরিষ্কার করছিলেন। চেয়ার থেকে কয়েকটা হাড় সরিয়ে দিয়ে তিনি বললেন, ওয়েলকাম মিস্টার হোমস, আসুন আসুন, ওয়েলকাম টু মাই হাম্বল অ্যাবাউড। মিস্টার হোমস, বসুন না। ডক্টর ওয়াটসন, আপনিও দয়া করে বসুন প্লিজ। ওই 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 দয়া করে ওই ওই জাপানিজ ফুলদানিটা এক পাশে একটুখানি সরিয়ে রেখে একটু বসুন। আসলে মানে আমার ঘরটা একটু অগোছালো, বুঝতেই তো পারছেন না, আমি এসব নিয়েই থাকি আর কি। আমার ডাক্তারবাবু আমাকে বারবার বলেন যে আমার বাইরে যাওয়া উচিত, একটু খোলা হাওয়ায় হাঁটা চলা করা উচিত, কিন্তু কেন যাব বলুন তো? এইসব সঞ্চয়ই তো আমাকে এখানে আটকে রাখে। আমি হলফ করে বলতে পারি যে আমার এক একটা ক্যাবিনেটে যদি ঠিকঠাক করে ক্যাটালগিং করা হয়, তবে এই এক একটা ক্যাবিনেট শেষ করতে নিদেন পক্ষে 3 মাস তো লাগবেই। হোমস কৌতূহলী দৃষ্টিতে ভদ্রলোকের দিকে চেয়ে বলল, আপনি বলছেন আপনি বাড়ির বাইরে একেবারেই যান না? কখনো কখনো সাদবির দিকে ড্রাইভ করে যাই, খুব প্রয়োজন হলে, নতুবা নয়। এর বাইরে এই ঘর আমি কিন্তু বিশেষ ছাড়ি না। আমার শরীরও তেমন ঠিক যায় না, আর এই গবেষণাতেই আমার দিনের অর্ধেক সময় কেটে যায়। কিন্তু মিস্টার হোমস, আপনি কল্পনা করতে পারেন আমি যখন শুনলাম যে আমার জন্য কি পরিমাণ অর্থ আর সম্পত্তি অপেক্ষা করছে, তখন আমি এত অবাক হলাম। আর মাত্র একজন আর গ্যারিডেভকে খুঁজে পাওয়ার অপেক্ষা মিস্টার হোমস। আশা করি অবশ্যই আমরা এরকম কাউকে খুঁজে পাবো। আমার এক ভাই ছিল জানেন তো, কিন্তু দুঃখের বিষয় সে তো মারা গেছে। আর মহিলা আত্মীয়দের দিয়ে হবে না, মহিলাদের আর সম্পত্তির অধিকার আমাদের দেশের সরকার দিল কোথায় বলুন? কিন্তু সারা পৃথিবীতে কি এমন একজন গ্যারিডেভকে পাওয়া যাবে না? আসলে মিস্টার হোমস, আপনি তো নানান রকম জটিল কঠিন কেসের সমাধান করেন, তাই আমি আপনার সাথে যোগাযোগ করেছি আর কি। এই আমেরিকান ভদ্রলোক হয়তো ঠিক কথাই বলছেন, ওনার অ্যাডভাইসটা আমার প্রথমে মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করুন আমি সব দিক বিবেচনা করেই কিন্তু আপনার কাছে গেছি। আপনি একদম ঠিক কাজ করেছেন, কিন্তু আপনি কি সত্যি আমেরিকাতে এস্টেট পাওয়ার জন্য ভীষণ উৎসুক? একেবারেই নয় স্যার, আমি কখনোই আমার এই সংগ্রহশালা ছেড়ে অন্য কোথাও গিয়ে শান্তি পাবো না। তবে আমেরিকান ভদ্রলোক কথা দিয়েছেন যে এই যে স্থাবর সম্পত্তি পাওয়া যাবে তার বিনিময়ে উনি আমাকে প্রায় $5 মিলিয়ন দেবেন, আর সেটা পেলে আমার বেশ উপকারী হবে মিস্টার হোমস। আসলে আমার এই কালেকশনের এই যে গ্যাপগুলো আছে না, এই শূন্যস্থানগুলো পূর্ণ করার সামর্থ্য আমার তৈরি হয়ে যাবে।
আমি এই যুগের হান্স স্লোয়ান হয়ে উঠতে পারবো। লক্ষ্য করলাম মোটা চশমার আড়ালে ভদ্রলোকের চোখ দুটো চলচল করছে। তিনি আরেকজন গ্যারিডেভকে খুঁজতে কোনো রকম কোনো ত্রুটি রাখবেন না। হোমস বলল, আমি কেবলমাত্র আপনার সাথে সামনাসামনি একটা আলাপ সারতে চেয়েছিলাম। যার জন্য কাজ করছি তার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হওয়াটা একান্ত প্রয়োজন। হয়তো আমরা আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটালাম, কিন্তু উপায় ছিল না। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা মাত্র প্রশ্ন করব। আপনার লেখা চিঠিটা আমার পকেটে আছে। তারপর আমেরিকান ভদ্রলোক যখন এলেন তখন কয়েকটা শূন্যস্থান পূরণ হলো। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এই সপ্তাহের আগে এই আমেরিকান ভদ্রলোকের অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলেন না, তাই তো? একদমই তাই। ওনার সাথে গত মঙ্গলবারে এই আমার আলাপ। তো আজকে ওর সাথে আমার যে কথোপকথন হয়েছে, আপনাকে এ ব্যাপারে তিনি কিছু জানিয়েছেন? আপনার কাছ থেকে ঘুরে সোজা উনি আমার কাছেই তো এসেছিলেন। ভীষণ রেগে ছিলেন। রেগে ছিলেন কেন? হ্যাঁ, কারণ উনি বললেন যে এই পুরো ব্যাপারটা নাকি ওনার আত্মসম্মানে আঘাত করেছে। উনি নাকি খুব অপমানিত বোধ করেছেন। তবে যখন এখান থেকে বেরোলেন তখন কিন্তু যথেষ্ট স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। অনুসন্ধানের কাজটা কিভাবে কি করবেন বা ওর কোর্স অফ অ্যাকশনটা কি হবে এ সম্পর্কে কি আপনাকে উনি কিছু জানিয়েছেন? আগে না স্যার। আচ্ছা, আপনার কাছ থেকে টাকা পয়সা কিছু চেয়েছেন? না স্যার, একদমই নয়। টেলিফোনে আপনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এ বিষয়ে কি আপনি ওকে বলেছেন? হ্যাঁ স্যার। খেয়াল করলাম হোমস গভীর চিন্তায় মগ্ন। ওকে দেখে কেমন যেন বিভ্রান্ত মনে হলো। সে বলল, আচ্ছা মিস্টার গ্যারেডেভ, আপনার সংগ্রহে কোনো দুর্মূল্য জিনিস রয়েছে? আগে না, আমি ছাপোষা মানুষ। হ্যাঁ, এটা ঠিক যে আমার সংগ্রহ খুবই ভালো, কিন্তু তাদের দামি কিছু তো তেমন নেই। ডাকাতির ভয় আছে আপনার? আগে না স্যার। আচ্ছা, এই বাড়িতে আপনি কতদিন ধরে রয়েছেন? তাও 5 বছর তো হবেই। হোমসের প্রশ্নোত্তর হঠাৎই ব্যাহত হলো দরজায় টোকা পড়ার শব্দে। আমাদের ক্লায়েন্ট দরজার ছিটকিনি খুলে দিতেই হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলেন সেই আমেরিকান উকিল। দেখলাম তিনি যারপর নাই উত্তেজিত। তিনি হাতে ধরা একটা কাগজ দেখিয়ে বললেন, আরে এই তো আপনি! ভাবছিলাম আপনি যদি বাড়িতে না থাকেন। যাই হোক, অভিনন্দন মিস্টার নেইথন, অভিনন্দন। আপনি একজন এখন অত্যন্ত ধনী ব্যক্তি স্যার। ইউ আর আ রিচ ম্যান। আমাদের কাজ সুসম্পন্ন হয়েছে। আর মিস্টার হোমস, আপনাকে যদি অযথা ট্রাবল দিয়ে থাকি তবে আমরা অত্যন্ত দুঃখিত। কথাগুলো বলে ভদ্রলোক ওর হাতে ধরা কাগজটা আমাদের মক্কেলের হাতে দিলেন। হোমস আর আমি দুজনেই সেই দিকে দৃষ্টিপাত করলাম। দেখলাম সেখানে একটা বিজ্ঞাপন গোল করে দাগানো রয়েছে। তাতে লেখা, হাওয়ার্ড গ্যারিডেভ, কনস্ট্রাক্টর অব এগ্রিকালচারাল মেশিনারি। এখানে সমস্ত রকম কৃষিকাজ সংক্রান্ত জিনিসপত্র পাওয়া যায়, ড্রিল, প্লাউ, রিপার্স ইত্যাদি। গ্রেসভেনার বিল্ডিংস, অ্যাস্টন। আমাদের মক্কেল অস্ফুটে বললেন, গ্লোরিয়াস! আমাদের তৃতীয় জন। উকিল বললেন, আমি বার্মিংহামে খোঁজ খবর লাগিয়েছিলাম। সেখানেই আমার এক এজেন্ট সেখানকার লোকাল নিউজ পেপারের এই বিজ্ঞাপনটা আমাকে পাঠালো। যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আমি ওনাকে ইতিমধ্যেই চিঠি লিখে জানিয়ে দিয়েছি যে আগামীকাল আপনি বিকেল 4টের সময় ওনার অফিসে দেখা করবেন। আপনি চান আমি ওর সাথে গিয়ে দেখা করি? আপনি কি বলেন মিস্টার হোমস? ওনার যাওয়াটাই অনেক বেশি বুদ্ধিমানের হবে না? আমি একজন আমেরিকান, কত দূর থেকে ছুটে এসেছি এমন লোভনীয় গল্প নিয়ে। আমার কথা ভদ্রলোক বিশ্বাস করতে যাবেন কেন? কিন্তু মিস্টার নেইথন গ্যারিডেভ স্যার, আপনি একজন ব্রিটিশ উইথ সলিড রেফারেন্সেস। ভদ্রলোক আপনার কথা ফেলে দিতে পারবেন না। আপনি চাইলে আমিও আপনার সাথে যেতে পারতাম, কিন্তু আগামীকাল আমি ভীষণ ব্যস্ত থাকব। তবে আপনার যদি কোনো অসুবিধা হয় তবে আমি নিশ্চয়ই সেখানে পৌঁছে যাব। হ্যাঁ, মানে আসলে বহু বছর আমার না এতখানি জার্নি করার কোনো অভ্যাস নেই, তাই। এটা কোনো ব্যাপারই নয় মিস্টার গ্যারিডেভ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি 12টায় রওনা দিলে বেলা 2-3টের মধ্যেই ওখানে পৌঁছে যাবেন। আগে ভাগে কাজ সেরে রাতের মধ্যেই ফিরে আসবেন। তবে হ্যাঁ, ভদ্রলোকের অস্তিত্বের প্রমাণস্বরূপ কিছু অফিসিয়াল ডকুমেন্টস অবশ্যই নিয়ে আসবেন। বলতে বলতে ভদ্রলোক হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমি সেই সুদূর আমেরিকা থেকে এসেছি শুধুমাত্র এই কাজ সম্পন্ন করার জন্য মিস্টার গ্যারিডেভ। আর একদিন আপনি মাত্র 100 মাইল যাত্রা করতে পারবেন না?
হোমস ভদ্রলোকের কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক তাই মিস্টার গ্যারেডেভ, আমার মনে হয় আমাদের উকিল বন্ধু একেবারে সঠিক কথাই বলছেন। মিস্টার নেইথন গ্যারিডেভ অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালেন, তারপর বললেন, ওয়েল মিস্টার গ্যারেডেভ, আপনি যদি একান্তই জোর করেন তাহলে আমি যাব। মিস্টার হোমসও যখন বলছেন এটাই উচিত কাজ হবে, আপনাদের প্রস্তাব প্রত্যাখ্যান করি কি করে? আর বিশেষ করে আপনি তো আমার জীবনে হঠাৎ করে এই আলোর সঞ্চার ঘটালেন। তাহলে ওই কথাই রইল, সেখানে কি হলো আমাকে অবশ্যই রিপোর্ট করবেন। আমেরিকান ভদ্রলোক বললেন, অবশ্যই অবশ্যই, আমরা নিশ্চয়ই সবকিছু আপনাকে জানাবো মিস্টার হোমস। যাই হোক, এবার আমি আসি মিস্টার নেইথন, আপনাকে আগামীকাল আমি কল করব। বার্মিংহাম থেকে ফিরে আসুন, তারপর দেখা হবে। আশা করি আগামীকাল আমরা ভালো কোনো খবর পাবো। ওয়েল, গুড বাই দেন মিস্টার হোমস, আসি তাহলে, গুড বাই। উকিলবাবু ঘর থেকে যেতেই দেখলাম হোমসের মুখ অনেক স্বাভাবিক হয়ে এলো। সে বলল, মিস্টার গ্যারেডেভ, আমি একবার আপনার কালেকশনটা দেখতে চাই। আমার প্রফেশনে সমস্ত জ্ঞানই কোনো না কোনোভাবে আমার কাজে আসে, আর আপনার এই সংগ্রহ তো প্রকৃতপক্ষে জ্ঞানের ভাণ্ডার। হোমসের কথা শুনে আমাদের ক্লায়েন্টের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। উজ্জ্বল দৃষ্টিতে হোমসের দিকে চেয়ে তিনি বললেন, আমি শুনেছিলাম স্যার আপনি খুব জ্ঞানী এবং বুদ্ধিমান একজন মানুষ। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমি এখনই আপনাকে ঘুরিয়ে দেখাই। দুর্ভাগ্যবশত আমার হাতে এই মুহূর্তে সময় নেই, তবে আপনি জিনিসগুলো এত সুন্দরভাবে লেবেলিং করেছেন যে আপনার এক্সপ্লেনেশন ছাড়াও একাই দিব্যি এই সংগ্রহশালা ঘুরে দেখা যায়। আচ্ছা, আমি যদি আগামীকাল একবার সময় করে আসি তবে আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? আপত্তির কোনো প্রশ্নই নেই স্যার। যদিও আগামীকাল তো আমি বাড়িতে থাকবো না, আমার ঘরও তো বন্ধ থাকবে। হ্যাঁ, তবে ওই মিসেস সন্ডার্স, আমার যে বাড়িওয়ালি কেয়ারটেকার, উনি বেলা 4টে পর্যন্ত বেসমেন্টে থাকবেন। তো ওনার কাছ থেকে চাবি নিয়ে আপনি কিন্তু চাইলে আমার সংগ্রহশালা দেখতে পারেন। ওয়েল, আমি আগামীকাল বিকেলে ফাঁকাই থাকবো, তাহলে তখনই না হয় আপনার কাছে চলে আসব। তবে আপনি দয়া করে কেয়ারটেকার মিসেস সন্ডার্সকে বলে রাখবেন আমার আসার ব্যাপারটা। বাই দ্য ওয়ে, আপনার হাউস এজেন্ট কে? এই প্রশ্নটা শুনে মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেন মিস্টার গ্যারিডেভ। তারপর অবাক হয়ে বললেন, হলওয়ে অ্যান্ড স্টিল ইন দি এজওয়ে রোড। কিন্তু কেন বলুন তো মিস্টার হোমস? হোমস অট্টহাস্য করে বলল, পুরনো বাড়ির ক্ষেত্রে আমিও আর্কিওলজিস্ট। আসলে আমি জানতে চাই যে আপনার এই বাড়িটা কোন যুগের, কুইন অ্যান নাকি জর্জিয়ান? জর্জিয়ান, নিঃসন্দেহে। তৎক্ষণাৎ উত্তর এলো নেইথন গ্যারিডেভের কাছ থেকে। রিয়েলি? আমি ভাবছিলাম এটা আরো আগের। যাই হোক, আপনার থেকে তো জেনেই গেলাম। বেশ, তাহলে এবার আমরা আসি মিস্টার গ্যারিডেভ। আগামীকাল আপনার যাত্রা শুভ হোক। অল দ্য বেস্ট। আমরা যখন হাউস এজেন্টের ঠিকানায় পৌঁছলাম তখন তার ছাপ বন্ধ হয়ে গেছে। অগত্যা আমরা আবার বেকার স্ট্রিটে ফিরে এলাম। ডিনারের আগে পর্যন্ত আজকের বিষয় নিয়ে একটা কথাও বলল না হোমস। ডিনার শেষে হোমস বলল, কি হে ওয়াটসন, তোমার মাথায় নিশ্চয়ই এই কেসের একটা না একটা সমাধান এসেছে? না ভায়া, আমি এর লেজা মাথা কিছুই উদ্ধার করতে পারছি না। মাথার দিকটা তো জলের মতো পরিষ্কার ওয়াটসন, আর লেজার দিকটা আগামীকাল পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো, এই যে বিজ্ঞাপনটা, সেটায় তোমার অদ্ভুত কিছু চোখে পড়েনি? আমি দেখলাম ওই প্লাও শব্দটার বানান ভুল। ও, তাহলে তুমি খেয়াল করেছো ওয়াটসন? তুমি কিন্তু অনেক ইমপ্রুভ করেছো। বিজ্ঞাপনটা যেভাবে লেখা, ইট ওয়াজ ব্যাড ইংলিশ বাট গুড আমেরিকান। আদ্যপান্ত একটা আমেরিকান অ্যাডভার্টাইজমেন্ট, যদিও সেটাকে জোর করে ইংলিশ অ্যাডভার্টাইজমেন্ট করার চেষ্টা হয়েছে। যেভাবে লিখে পাঠানো হয়েছে, ছাপাখানাও সেরকম ছেপে দিয়েছে। তুমি কি বলতে চাইছো বলো তো? তার মানে আমেরিকান উকিল নিজেই এই বিজ্ঞাপনটা কাগজে দিয়েছে? কিন্তু এর উদ্দেশ্যটা কি হোমস? এর অনেকগুলো ব্যাখ্যা হয় ওয়াটসন। প্রথমত, এই লোক আসলে আমাদের বৃদ্ধ মক্কেলকে তার বাড়ি থেকে দূরে পাঠাতে চায়। এই ব্যাপারটা পুরো পরিষ্কার। যদিও আমিও ভদ্রলোককে বলে এলাম যে আগামীকাল বার্মিংহামে যাওয়া উচিত, কারণ নাটকের আগে স্টেজটা খালি থাকাই শ্রেয়।
আগামীকাল ওয়াটসন, আগামীকাল সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হোমস খুব ভোর ভোর উঠে কোথায় যেন বেরিয়েছিল। ফিরল লাঞ্চের সময়। খেয়াল করলাম ওর মুখ অত্যন্ত গম্ভীর। সে বলল, আমি যা ভেবেছিলাম ব্যাপারটা তার থেকে অনেক বেশি সিরিয়াস ওয়াটসন। আমি যদি সবটা তোমাকে এখন বলি, তুমি নিজের মাথা নিজেই খারাপ করবে অযথা চিন্তা করে। কিন্তু এই কেসে বিপদ আছে ওয়াটসন। হ্যাঁ, বিপদ। এটা তোমাকে বলে রাখলাম। ওয়েল হোমস, এটাই তো প্রথমবার নয় যখন তুমি আর আমি একসাথে কোনো বিপদের সম্মুখীন হব। আশা করি ভবিষ্যতে আমরা আবারও একসাথে বিপদের মোকাবিলা করার সুযোগ পাব। তবে আমাকে একটা কথা বলো হোমস, কি ধরনের বিপদ রয়েছে বলে তুমি আশঙ্কা করছো? We are up against a very hard case. আমাদের এই উকিল মহাশয় অর্থাৎ মিস্টার জন গ্যারেডেবের আসল পরিচয় আমি জানতে পেরেছি ওয়াটসন। সে আর কেউ নয়, সে হলো কুখ্যাত খুনি কিলার এভান্স। আমি এর ব্যাপারে কিছুই জানি না হোমস। ওয়াটসন, তোমার প্রফেশনে তুমি এসব খুনি অপরাধী এদের ঠিকুজি গোষ্ঠী জানবে না, এটাই তো স্বাভাবিক। তোমার পেশা ডাক্তারি ওয়াটসন, এসব গুন্ডা বদমাইশের লিস্ট মনে রাখা নয়। যাই হোক, শোনো, আমি স্কটল্যান্ড ইয়ার্ডে লেস্ট্রেটের সাথে দেখা করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কাজ হলো বেশ। দেখতে গিয়েছিলাম পুলিশের খাতায় এই হাসি খুশি গোলগাল আমেরিকান ভদ্রলোকের নাম আছে কি না। খুনিদের পোর্ট্রেট গ্যালারিতে উঁকি দিতেই পেয়ে গেলাম জেমস ওয়েন্টার ওরফে মোক্রাফট ওরফে কিলার এভান্সকে। বলে হোমস ওর পকেট থেকে বের করে আনলো একটা ছোট্ট কাগজ। তারপর বলল, লোকটার ব্যাপারে কয়েকটা পয়েন্টস আমি নোট করে এনেছি। বয়স 44, শিকাগোর বাসিন্দা, স্টেটসে 3 জন লোককে গুলি করে খুন করেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেল থেকে বেরিয়ে এসেছে। 1893 সালে লন্ডনে আসে, বোটালু রোডে একটা নাইট ক্লাবে জুয়া খেলায় একজনের সাথে ওর বচসা বাঁধে এবং তাকে তৎক্ষণাৎ ও গুলি করে হত্যা করে। স্বভাব জানোই। এই খুনের ব্যাপারটা 1895 সালের। যে লোক কিলার এভান্স অর্থাৎ এই উকিল বাবুর হাতে খুন হয়, দেখা যায় তারও অপরাধের ঘাটতি নেই। তার নাম ছিল রজার প্রেসকট। 2 নম্বরই কাজে তার জুড়ি মেলা ভার ছিল। জাল নোট, কয়েন তৈরি করা, সরকারি দলিল দস্তাবেজ নকল করে জাল করা ইত্যাদি সমস্ত রকম কুকর্মে সে ছিল সিদ্ধহস্ত। 1901 সালে কিলার এভান্স জেল থেকে ছাড়া পায়, যদিও তারপর থেকেও তাকে পুলিশ নজরবন্দি করে রেখেছিল। তবে তাকে আর কোনো অসৎ কাজে বা অপরাধে জড়াতে দেখা যায়নি। কিন্তু ওয়াটসন, আমরা কার পেছনে ধাওয়া করতে চলেছি সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। লোকটা কিন্তু সাংঘাতিক ওয়াটসন, ওর সাথে সব সময় অস্ত্র থাকে। কিন্তু হোমস, লোকটার উদ্দেশ্যটা কি? আমি আজ সকালে হাউস এজেন্টের কাছেও গিয়েছিলাম। আমাদের মক্কেল যেমনটা বলেছিলেন, তিনি ওই বাড়িতে সত্যি গত 5 বছর ধরেই রয়েছেন। তার আগের 1টা বছর ওই ঘরটা খালি পড়েছিল। এর আগে যে ভাড়াটে ওখানে থাকতো তার নাম ছিল ওয়ালটন। হাউস এজেন্টের অফিসে ওয়ালটনকে সবারই মনে আছে, তার চেহারার বর্ণনাও তারা দিয়েছেন। লোকটা হঠাৎই একদিন কোথায় যেন উধাও হয়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকটা ছিল খুব লম্বা, গালে চাপদাড়ি এবং সামগ্রিকভাবে দেখতে গেলে একটা ধূর্ত চেহারার মানুষ। এবার কিলার এভান্স ওই প্রেসকট নামের যে লোকটাকে নাইট ক্লাবে হত্যা করেছিল, অ্যাকর্ডিং টু স্কটল্যান্ড ইয়ার্ড, সেও ছিল খুব লম্বা একজন লোক, তার গালেও ছিল চাপদাড়ি। তো হাইপোথেসিস করলে ব্যাপারটা কেবলমাত্র এই দিকেই নির্দেশ করে ওয়াটসন যে এই প্রেসকট, দি আমেরিকান ক্রিমিনাল, আসলে ওই বাড়িতেই ওই ঘরেই ভাড়া থাকতো ওয়ালটন নামে, যেই ঘরে এখন আমাদের সরল সোজা বৃদ্ধ মক্কেল নেইথান গ্যারেডেব ভাড়া থাকেন, যেখানে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন তার সাধের মিউজিয়াম। সেইখানেই একটা কোনো মিসিং লিঙ্ক রয়েছে ওয়াটসন। সে নয় বুঝলাম, কিন্তু বাকি আর কি লিঙ্ক থাকতে পারে হোমস? তার জন্য ওই বাড়িতে আমাদের আরেকবার যেতে হবে ওয়াটসন, এবং রহস্যটা খুঁজে বার করতে হবে। হোমস ড্রয়ার থেকে রিভলভারটা বার করে আমার হাতে দিল। তারপর বলল, আমারটা আমার সাথেই রয়েছে, আর এটা তুমি তোমার সাথে রাখো ওয়াটসন। আমাদের আমেরিকান বন্ধুটি যদি তার পূর্বতর রূপে ফিরে যেতে চান, তাহলে এই দুটোই আমাদের কাজে আসবে। আর হ্যাঁ,
তোমাকে আমি ঠিক 1 ঘন্টা দেব ছোট্ট করে একটু ঘুম দিয়ে নেওয়ার জন্য। তারপর আমরা রাইডার স্ট্রিট অ্যাডভেঞ্চারে বের হব। ঘড়িতে সবে বিকেল 4টে বাজে তখন। আমরা নেইথন গ্যারিডেবের মান্ধাত্তা আমলের বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়ির কেয়ারটেকার ভদ্রমহিলা মিসেস সন্ডার্স তার কাজ সেরে বেরোতে যাচ্ছিলেন। আমাদের দেখে তিনি মিস্টার গ্যারিডেবের ঘরের চাবিটা আমাদের হাতে তুলে দিয়ে বললেন, স্যার, আপনারা যখন যাবেন তখন প্লিজ ভালো করে লক করে দিয়ে যাবেন, আর চাবিটা এই ড্রয়ারে একটু রেখে দিয়ে যাবেন। ওকে স্যার, আমি তাহলে আসি। অবশ্যই ম্যাডাম, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আশ্বস্ত করে বলল হোমস। ভদ্রমহিলা বেরিয়ে গেলেন। আমরা তাও আরও 1-2 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ সময় কাটতেই বুঝলাম আমি আর হোমস ব্যতীত আর কেউ নেই এই তলায়। হোমস ঘরে ঢুকেই দ্রুত চারপাশটা একবার পরীক্ষা করে দেখল। ঘরের একটা কোণায় একটা বড় কাবার্ড রয়েছে, যেটা দেওয়াল থেকে বেশ খানিকটা এগোনো। আমরা কোনো ক্রমে সেই কাবার্ডের কোণে গুটিসুটি মেরে লুকিয়ে পড়লাম। হোমস নিচু গলায় বলল, আমাদের মক্কেলকে এই ঘর থেকে বার করাই ওর একমাত্র উদ্দেশ্য ছিল ওয়াটসন, যেহেতু ভদ্রলোক বাড়ি থেকে বেরই হন না। আর সেই জন্যই এত প্ল্যান, এত নাটক। এই গ্যারেডেব খোঁজার ব্যাপারটা আসলে পুরোটাই একটা ভাওতা। এর আদতেও কোনো ভিত্তি নেই বা ছিল না। লোকটার অভিসন্ধি ভয়ঙ্কর ওয়াটসন, ভয়ঙ্কর। কিন্তু সেটা কি হোমস? সেটাই তো দেখার বন্ধু, সেটাই তো দেখার। তবে আমি যতদূর ব্যাপারটা বুঝতে পারছি তাতে এই প্লটে আমাদের ক্লায়েন্টের আসলে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তাকে শুধুমাত্র এই ঘর থেকে বার করার প্রয়োজন ছিল, আর সেটা হয়ে গেছে। এর সম্পর্ক আসলে ওই মৃত ব্যক্তির সঙ্গে, দ্যাট প্রেসকট অর ওয়ালটন, যাকে খুন করেছিল এই কিলার এভান্স। এদের মধ্যে কোনো একটা অঁতাত নিশ্চয়ই ছিল, কারণ এরা দুজনেই অন্ধকার জীবনে অভ্যস্ত। ওয়াটসন, এই ঘরে এই ঘরে কোনো একটা গুপ্ত রহস্য অবশ্যই আছে। প্রথমে ভেবেছিলাম আমাদের মক্কেল বন্ধুর হয়তো এমন কিছু কালেকশন আছে যা খুব দুর্মূল্য, কিন্তু সেই ব্যাপারে তিনি নিজেও অবগত নন, এবং সেই বস্তুই এই শয়তানটার দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু না ওয়াটসন, এই ঘরে ক্রিমিনাল রজার প্রেসকটের স্মৃতি আরো কোনো গভীর অর্থ বহন করে। ওয়েল, আমাদের হাতে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ওয়াটসন। দেখা যাক কি ঘটে। অপেক্ষাকাল খুব বেশিক্ষণ নয়। কিছুক্ষণ সময় কাটতেই ঘরের সদর দরজা খোলা এবং বন্ধ হওয়ার আওয়াজ পেলাম। তারপর দেখা মিলল সেই মূর্তিমান আমেরিকানের। দেখলাম লোকটা সতর্ক দৃষ্টিতে চারপাশ পরখ করছে। সবকিছু ঠিকঠাক আছে বুঝতেই সে তার ওভারকোটটা খুলে রাখল। তারপর সোজা হেঁটে এলো সামনের বড় সেন্ট্রাল টেবিলটার দিকে। লোকটার হাবভাব থেকে মনে হচ্ছিল লোকটা যেন এই ঘরের প্রত্যেকটা কোণা হাতে তালুর মতো চেনে। লোকটা খুব ভালো করে জানে ওকে এখন ঠিক কি কি করতে হবে। টেবিলের সামনে এসে ওই ভারী টেবিলটাকে একদিকে ঠেলে সরিয়ে দিল সে। তারপর টেবিলের ঠিক নিচে পাতা কার্পেটটা সম্পূর্ণভাবে গুটিয়ে ফেলল। তারপর জামার ভেতরের পকেট থেকে একটা ছোট্ট লোহার শাবলের মতো জিনিস বার করে এনে কাঠের মেঝের ওপর সেটা দিয়ে কি যেন করতে লাগলো। শুনতে পাচ্ছি মেঝে থেকে একটার পর একটা কাঠের প্ল্যাঙ্ক সরিয়ে রাখা হচ্ছে। এইভাবেই কয়েকটা কাঠের পাটাতন সরানোর পর কুখ্যাত অপরাধী কিলার এভান্স দেশলাই জ্বালিয়ে একটা মোমবাতি ধরালো। আর ঠিক তারপরেই আমাদের দৃষ্টির অগোচরে চলে গেল। এবার আমাদের পালা। হোমস আমার কবজি ধরতেই বুঝতে পারলাম আমাদের এখন ওই গুপ্ত দরজার দিকে অগ্রসর হতে হবে। আমরা অতি সন্তর্পণে মেঝের ওপরে থাকা গুপ্ত দরজার সামনে এসে দাঁড়ালাম। কিন্তু কপাল মন্দ, অতি সাবধানে পা ফেলা সত্ত্বেও একটা খোলা কাঠের পাটাতনের ওপর পা পড়তেই ক্যাঁচ করে একটা শব্দ হলো। আর তাতেই মেঝের তলা থেকে এক ঝটকায় পিছন ফিরে তাকালো কিলার এভান্স। মোমের আলোতে দেখলাম তার দৃষ্টি হিংস্র পশুর মতো চলচল করছে, কিন্তু ওর দিকে শটান দুটো পিস্তল তাক করা আছে দেখে সেই দৃষ্টি খানিক স্তিমিত হলো। কোনো রকমে ওপরে উঠে এসে সে ঠান্ডা স্বরে বলল, ওয়েল ওয়েল মিস্টার হোমস,
হোমস, আপনি তাহলে আমার খেলাটা বুঝে গেছিলেন। ঠিক আছে স্যার, তবে আমি কথাগুলো বলতে বলতেই হঠাৎ শয়তানটা চোখের নিমেষে বুক পকেট থেকে রিভলভার বার করে পরপর 2টো গুলি ছুঁড়ল। তৎক্ষণাৎ আমি অনুভব করলাম আমার থাই ঘেঁষে একটা জ্বলন্ত লোহার টুকরো সাঁ করে বেরিয়ে গেল। তীক্ষ্ণ যন্ত্রণার মাঝেও খেয়াল করলাম হোমসের পিস্তল সজোরে আঘাত হানল লোকটার মাথা লক্ষ্য করে। মুহূর্তেই লোকটার মাথা ফেটে নেমে আসতে লাগলো রক্তের ধারা। হোমস ছাড়বার পাত্র নয়, সে লোকটাকে মেঝেতে ফেলে সার্চ করতে লাগলো তার কাছে আর কোনো অস্ত্র আছে কিনা। উন্মাদের মতো আমার বন্ধু আমাকে তার বাহুবন্ধনে আবদ্ধ করে বলতে লাগলো, ওয়াটসন, 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 তোমার লাগেনি তো? ওয়াটসন, ওয়াটসন, ঈশ্বরের দোহাই ওয়াটসন, বলো, বলো তোমার লাগেনি তো? ওয়াটসন। হোমস, যার বাইরেটা এত কঠিন, এত ঠান্ডা, সে যে আসলে ভালোবাসা আর বন্ধুত্বের বন্ধনে বাঁধা একটা মানুষ। তার হৃদয়ে সোনার মতো উজ্জ্বল। দেখলাম হোমসের চোখ দুটো উদ্বিগ্ন, তার চোখে জল। কথা বলার সময় তার ঠোঁট দুটো রীতিমতো কাঁপছে। এই হোমসকে আমি আগে কখনো দেখিনি। অপরিসীম বুদ্ধির পাশাপাশি যে তার একটা গভীর হৃদয় আছে, তারই একটা ঝলক দেখতে পেলাম আমি। এই বন্ধুত্ব যার জীবনে আছে, তার সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা এক লহমায় ম্লান হয়ে যায়। আমি বললাম, হোমস, আমার কিছু হয়নি, গুলিটা গা ঘেঁষে বেরিয়ে গেছে। হোমস ওর পকেট নাইফটা বের করে আমার ট্রাউজারের ফাটা জায়গাটা কাটল। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, তুই তুই ঠিক বলেছ ওয়াটসন, গুলিটা চামড়া ঘেঁষে বেরিয়ে গেছে। বলেই হোমসের জ্বলন্ত দৃষ্টি ঘুরে গেল আমাদের বন্দির দিকে। সে তখন আর বিশেষ নড়াচড়া করার ক্ষমতায় নেই। হোমস বলল, আজ তুই যদি ওয়াটসনের ভালো মন্দ কিছু একটা ঘটাতিস, তাহলে এই ঘর থেকে তুই বেঁচে বেরোতে পারতি না এভান্স। এবার বল তো দেখি, তোর কি বলার আছে, বল। লোকটার কিছুই বলার নেই, সে বসে বসে কেবল গর্জন করে চলেছে। আমি হোমসের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। তারপর দুজনে মিলে ঘরের নিচে ছোট্ট সেলারটার মধ্যে উঁকি মারলাম। এভান্সের নিয়ে যাওয়া মোমবাতিটা এখনো সেখানে জ্বলছে। দেখলাম সেখানে রাখা কিছু জংধরা মেশিনপত্র, প্রচুর পরিমাণে রোল করা পেপার, এখানে সেখানে ছড়িয়ে থাকা কিছু বোতল, এছাড়া ছোট্ট একটা টেবিলের ওপর যত্ন করে রাখা রয়েছে ছোট্ট ছোট্ট কাগজের বান্ডিল। হোমস বলল, ছাপাখানা, নোট জাল করার কারখানা। ঠিক বলেছেন স্যার। বলে আমাদের বন্দি চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। তারপর আবারও ধপ করে পড়ে গেল চেয়ারটার ওপরে। সারা লন্ডন শহর ঘুরলেও প্রেসকাটের মতো জালিয়াত পেতেন না মিস্টার হোমস। ওর মতো আর কেউ এমন নিখুঁত জাল টাকা তৈরি করতে পারতো না। ওই যে টেবিলের উপর দেখছেন, ওখানে 2000টা 100 পাউন্ডের নোট রয়েছে। ওগুলো সব জায়গায় বিনা বাধায়, বিনা সন্দেহে চলবে মিস্টার হোমস। আপনারাই একটু ভেবে দেখুন জেন্টলম্যান, একটা ডিল হয়ে যাক। হ্যাঁ, লোকটার কথা শুনে হোমস হেসে উঠল, বলল, রং বেইট মিস্টার এভান্স, খুব ভুল জায়গায় টোপ দিয়ে ফেললে। ওসব কাজ আমরা করি না। তোমার আর কোথাও পালাবার পথ নেই। আচ্ছা, এবার বলো তো, তুমি তো এই প্রেসকেটকে গুলি করেছিলে, তাই তো? হ্যাঁ স্যার, 5 বছর আগে। যদিও ওই আমাকে উত্ত্যক্ত করেছিল। তারপর 5-5টা বছর কেটে গেছে। এতদিনও বেঁচে থাকলে গোটা ইংল্যান্ড জাল নোটে ছেয়ে যেত মিস্টার হোমস। আমার তো তখন স্যুপ প্লেটের মতো বড় একটা মেডেল পাওয়া উচিত ছিল। যাই হোক, একমাত্র আমি জানতাম ওর জাল নোটের কারখানাটা ঠিক কোথায়। এবার বুঝতে পারছেন তো কেন এই ঘরটা ফাঁকা করার দরকার ছিল? যখন দেখলাম রত্ন ভাণ্ডারের উপরের ঘরে এই বুড়ো ভামটা তার পসরা সাজিয়ে বসেছে এবং সেই বুড়ো আবার ঘরের বাইরে যায় না, তখন আমাকে এত কিছু সাজাতে হলো মিস্টার হোমস, শুধুমাত্র ওই পাগলটাকে ঘর থেকে বের করানোর উদ্দেশ্যে। আমারই ভুল,
প্রথমেই আমার বুড়োটাকে সোজা উপরে পাঠানো উচিত ছিল, তাহলে রাস্তা পরিষ্কার থাকতো, এত কাঠ খড় পোড়াতে হতো না। কিন্তু কি জানেন মিস্টার হোমস, আমার মনটা খুব নরম। অস্ত্রহীন কোনো মানুষকে আবার আমার গুলি টুলি করতে ইচ্ছা করে না। কিন্তু মিস্টার হোমস, আপনিই বলুন আমি কি অপরাধ করেছি? এই কারখানা আমার নয়, বুড়োটার কোনো ক্ষতি আমি করিনি। তবে তুমি কিছুক্ষণ আগে একটা খুনের চেষ্টা করে ফেলেছো এভান্স। তুমি ডক্টর ওয়াটসনকে গুলি করেছো, and it is a case for an attempt to murder. তবে সেটা আমাদের কাজ নয়। তোমার এগেনস্টে চার্জ আনার দায়িত্ব পুলিশের। ওয়াটসন, স্কটল্যান্ড ইয়ার্ডে একটা টেলিগ্রাম করে দেওয়া যাক, তাহলে ওরা এক্ষুনি এসে পড়বে। এই হলো কিলার এভান্সের অদ্ভুত কাহিনী এবং তার আশ্চর্য আবিষ্কার 3 গ্যারিডেবস। আমরা পরে শুনেছিলাম আমাদের মক্কেলের স্বপ্ন চুরমার হয়ে যাওয়ায় তিনি এক প্রকার শকে চলে গিয়েছিলেন। ব্রিক্সটনে একটি নার্সিংহোমে কিছুদিন ভর্তিও ছিলেন তিনি, বেচারা বৃদ্ধ নেইথন গ্যারিডেব। আর অন্যদিকে প্রেসকটের জাল নোটের কারখানাটা এমন অপ্রত্যাশিতভাবে খুঁজে পেয়ে যাওয়ায় স্কটল্যান্ড ইয়ার্ডও বেজায় খুশি, কারণ তারা জানতেন লন্ডনের কোথাও একটা এই জালিয়াতের ছাপাখানাটা রয়েছে, কিন্তু সেটা যে ঠিক কোথায় তা তারা হাজার অনুসন্ধানেও বের করতে পারেননি। আর এভান্স, সে যেখান থেকে আবির্ভূত হয়েছিল সেইখানেই ফিরে গেছে, গারদের ওপারে। শেষ হলো আমাদের আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অব দ্য 3 গ্যারিডেবস। গল্প রচনায় স্যার আর্থার কনান ডয়েল, গল্পের অনুবাদ স্বাগতা সাহা ভৌমিক, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি, গল্প পাঠে তথা ডক্টর ওয়াটসনের চরিত্রে অর্ণব, শার্লক হোমস এবং নেইথন গ্যারিডেবের চরিত্রে আমি শীর্ষেন্দু, জন গ্যারিডেব ওরফে কিলার এভান্সের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী এবং মিসেস সন্ডার্সের চরিত্রে স্বাগতা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি স্ক্যাটার্ড থটস অডিও স্টোরি চ্যানেল থেকে অর্ণবকে। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।